আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এই আলোচনার প্রথম পর্ব আপনারা দেখতেই পাবেন, ইউটিউব এবং ফেসবুকে সেই পর্ব রয়েছে। আমরা আজকে রয়েছি এই আলোচনার দ্বিতীয় পর্বে। আসলে এক পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘ রাজনৈতিক জীবন এবং এই কার্যত ওঠা পড়া নানা রকম রং, এই সমস্তটাকে এক পর্বে ধরা সম্ভব নয়। সেই কারণে আমরা এটিকে দুই পর্বে ভাগ করেছি এবং আমাদের সঙ্গে আজকেও জয়ন্তদা রয়েছেন। আমি যেখানে আলোচনাটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যায় একটা জায়গা, আমরা লড়াই আন্দোলনের কথা বলছিলাম, কেন লড়াইয়ের মানসিকতা, সেখান থেকে আরেকটা জায়গা থেকে শুরু করা যায় যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন এবং জমির অধিকারের আন্দোলন, এবং সেই আন্দোলনের ঢেউ একটার পর একটা আছড়ে পড়া এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের দীর্ঘ বামপন্থী শাসনের অবসান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া। এই সময়টাই আপনি কিভাবে দেখেছেন মুখ্যমন্ত্রীকে? আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক উত্থান, সিঙ্গুর, নন্দীগ্রাম, তখন তো আমি রিপোর্টার হিসেবে কভার করছি যেদিন যেরকম ঘটনা ঘটে। এখন এতদিন পর যখন পেছন ফিরে তাকাই, মানে যেটাকে বলা হয় রেট্রোস্পেক্টে, তখন মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির স্বতঃস্ফূর্ততা যাই থাকুক না কেন, একটা কিন্তু স্ক্রিপ্ট আছে। যে একদিকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবুর সময় থেকেই আস্তে আস্তে এই যে উচ্চবিত্ত, অভিজাত, তা কেন্দ্রিকতা, কমিউনিস্ট পার্টির এবং আম জনতা, যে গ্রাম বাংলাটা সিপিএম এর সব থেকে বড় কনস্টিটিউয়েন্সি ছিল, যেখানে ভূমি সংস্কার আন্দোলন, যেটা গোটা দেশে কোথাও হয়নি, পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা, যেটা বারবার মানে পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা হয়েছে, বিনয় চৌধুরীর কথা বারবার উঠে এসেছিল সেই সময়, সেখানে আমার এখনো মনে আছে, এটা বোঝার সুবিধা হবে বলে বলছি, সিপিএম এর একজন প্রবীণ নেতা ছিলেন, তেভাগ আন্দোলন থেকে শুরু করে, তার নাম ছিল আবদুল্লাহ রসুল। উনি পার্ক সার্কাসে একটা কমিউনে থাকতেন, মানে সাধুর মতো, আদুর গায়ে একটা লুঙ্গিটাকে এরকম এখানে গিঁট বেঁধে বসে আছে। আমি ইন্টারভিউ করছি, আমার এখনো মনে আছে, আমি ইন্টারভিউটা বেরিয়েছিল, উনি বলেছিলেন আবদুল্লাহ রসুল যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বটা মধ্যবিত্ত, অভিজাত এই ভদ্রলোকের হাতে চলে যাওয়ায় আমাদের যে আন্দোলনের মধ্যে থেকে উঠে এসেছে, সেটা কৃষক আন্দোলন, সেটা শ্রমিক আন্দোলন, তার ফলে কৃষক শ্রমিক যে ভিত্তিটা সেটা ইরোডেড হয়ে যাচ্ছে, সেটাকে ফিরে পেতে হবে। পলিট ব্যুরোতে তো সব উচ্চ বর্ণ পর্যন্ত, সব তো মানে বেশিরভাগই ব্রাহ্মণ কায়স্থ, কজন তফসিলি জাতি, কখন আজ আমরা এসব নিয়ে আলোচনা করছি, দলিত, তফসিলি, মতুয়া, হেনা তেনা, কাস্ট কনফিগারেশন। এই আবদুল্লাহ রসুল যখন বলেছিল, আমার এখন মনে আছে, অনিল বিশ্বাস তিনি তখন ছিলেন স্টেট সেক্রেটারি, এবং উনি অসন্তুষ্ট হন, আবদুল্লাহ রসুলকে ডেকে পাঠান, কালিমুদ্দিনে আসেন যে কেন এরকম ইন্টারভিউ দিয়েছেন। পরবর্তীকালে তো সেগুলো কমিউনিস্ট পার্টিরা স্বীকারও করলো। এই যে স্পেসটা, আলোচনাটা হচ্ছে মমতাকে নিয়ে, আবদুল্লাহ রসুলকে নিয়ে নয়, কিন্তু ওই যে অবক্ষয়ের যে জায়গাটা, মমতা কিন্তু ঠিক ওই স্লটটা, ওই শ্রমজীবী, ওই কৃষক আন্দোলন, ওই মানে এখানে বুদ্ধবাবু যত টাটাকে নিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছে, ইকোনমিক রিফর্মের কথা বলছে, তাতে কিন্তু বড় মিডিয়া, বৃহৎ পুঁজি, তারা উৎসাহিত হচ্ছে। কিন্তু আরেকদিকে কিন্তু গরিব গুব্ব মানুষ, তারা কিন্তু আরো ক্রমশ দূরে সরে যাচ্ছে, এবং গুলিফুলি চলায় তো আরো বলপ্রয়োগ হয়ে গেল। এইভাবে কিন্তু মমতা গরিব মানুষ 5 স্টার হোটেলেই যেত না। অনুষ্ঠান যদি কোনো 5 স্টার হোটেলে হতো, বলতো আমি 5 স্টার হোটেলে যাই না, তো একদম একটা হার্ড লাইনার লেফটিস্ট। তো এই যে মমতার মধ্যেও কিন্তু একটা বামপন্থী, যে কারণে সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে অসীম চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেক বামপন্থীদের, ইভেন ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ক্ষিতি গোস্বামীর সাথে কিরকম বন্ধুত্ব আমাদের। সুতরাং এই যে মানে একটা ফরওয়ার্ড ব্লকের অশোক ঘোষ, এই বলতে যাচ্ছিলাম, কি স্নেহ করতে মমতা, এবং ব্যক্তিগত স্তরে খুব ভালো সম্পর্ক ছিল। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যে এই যে লেফট স্লটটাকে, সেইটাকেই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বোধহয় এটা করেননি, কারণ মমতার লড়াই এবং তার জীবন যাপনের ইনহেরিটেন্সের মধ্যে দিয়েই উনি মানসিকভাবেই উনি পাবলিক সেক্টরের পক্ষে এসে দাঁড়িয়ে, প্রাইভেট সেক্টরের বিরুদ্ধে, বিরুদ্ধে, চটকল,
এই সব বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে। এমনকি রেলমন্ত্রী তখনও ক্যাবিনেটে বোধহয় 6টা না 7টা পশ্চিমবঙ্গের বন্ধ হয়ে যাবে কারখানা বলে আমি রিজাইন করে দেবো। যশবন্ত সিনহা অর্থমন্ত্রী, বাজপেয়ী তাকে ডেকে পাঠালো, বললো ওই 6টা কারখানা বন্ধ মানে যাতে না হয়, এবং মমতা আটকালো। এবং সেটা নিয়ে ডিবেট হলো, যারা প্রো ইন্ডাস্ট্রি, প্রো রিফর্ম, এমনকি বৃহৎ সংবাদপত্রেরও একটা অংশ, তারা বললো এটাতে মমতা আসলে আর্থিক সংস্কারে বাধা দিচ্ছে, তাতে অর্থনীতির ক্ষতি হচ্ছে, যে কারখানাটা চলবে না সেটাকে বন্ধ করে দেওয়াটাই সুষ্ঠু অর্থনীতি। কিন্তু মমতা কিন্তু ওখানে আপোষ করে। আমি দু একটা অ্যানেকডোট আজও করে না। আমি দু একটা গল্পই সেই কারণে আমি শুনতে চাইবো, যে এই বিশ্লেষণের পাশাপাশি যে গল্পটা, যে এই ক্ষমতায় আসার আগে যখন এই লড়াইটা চলছে, বা সেই নির্বাচন, সেই ঐতিহাসিক 2011 সালের নির্বাচন, সেই নির্বাচন ফল ঘোষণার আগের তার আগে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছিল পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটে, যে তৃণমূল কংগ্রেসে একটা বিপুল জায়গা ফিরে পাচ্ছে। এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এমপি জিতেছিলেন, তারপরের বার তো অতগুলো এমপি। সেই নির্বাচন প্রক্রিয়ার সময়, নির্বাচনের আগের রাত, তার আগের এক সপ্তাহ, ওই সময়টার কোনো কথা যদি আপনার মনে পড়ে, কোনো কথা যদি আসলে যেটা আমার মনে পড়ে বারবার, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভোটের সময় যখন আর কি দুটো জিনিস আমার মনে হয়। একটা হচ্ছে যে মমতা কিন্তু কখনো ভাবতো না যে আমি জিতবো, আমি জিতে গেছি, আমি মুখ্যমন্ত্রী হব, ঠিক এরকম ব্যাক ক্যালকুলেশন যেটা, সেরকম ভাবে কখনো দেখিনি। বরং সবসময় তাদের ওর একটা অদ্ভুত ব্যাপার ছিল যে আমি বোধহয় পারবো না। এটা অনেক সময় ভালো ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে যেরকম হয়, মানে আমার মধ্যে প্রস্তুতিটা যথেষ্ট না, সিপিএম যেভাবে সায়েন্টিফিক রিগিং, তখন এই কথাটা খুব হয়েছিল, ভোটার তালিকা যেভাবে করে, সেখানে আমরা পারবো না, সেখানে আমি তো মানুষের জন্য কাজ করছি, মানুষের কাছে যাচ্ছি, বলছি, কিন্তু শেষ রক্ষা হবে কিনা। অর্থাৎ এই যে মমতা যে মুখ্যমন্ত্রী হয়ে যাবে, মানুষকে সঙ্গে নেওয়াটা তো অদ্ভুত ব্যাপার, যেটা আমি সবসময় এখনো বলি, যে বিরোধী নেতার মানে সাফল্যটা সে নির্ভর করে যে তুমি যতই ভালো কথা বলো, তুমি যতই অর্থ খরচা করো, তুমি যতই মানে যাই করো, তোমার সঙ্গে মানুষ আছে না নেই। আমি এই ওর কিন্তু সারা জীবন মানুষকে পেয়ে, আমি এখান থেকে একটু, আমরা শেষের দিকে এসে গেছি, আমি এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, যে এই পরিবর্তনটা আপনি দেখলেন একজন যুবনেত্রী, সেখান থেকে সাংসদ, মানে জায়েন্ট কিলার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো, সেখান থেকে তার দীর্ঘ যাত্রা, পশ্চিমবঙ্গের বাম শাসনের অবসান, তিনি মুখ্যমন্ত্রী হলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন অনেকটা সময় কেটে গেছে। সেই যে লড়াকু মমতা, সেই যে ছাপোষা মমতা, সেই যে মাটির মানুষ মমতা, মুখ্যমন্ত্রী হওয়ার পর এতগুলো বছর পর তিনি কিরকম আছে, তার অভ্যাসগুলো কিরকম আছে? না, প্রথম কথা হচ্ছে যে বয়সের একটা তো ভার আছে, এবং স্বাস্থ্যর একটা ব্যাপার আছে, কিন্তু তুলনামূলকভাবে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ফিট। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাঁটতে পারে, সেটা তো আমিও পারি না। হ্যাঁ, সেটা তো একটা, এবং মানে নরেন্দ্র মোদী জিজ্ঞাসা করে যে তুমি এত হাঁটো কি করে। উল্টে আবার বলেছে নরেন্দ্র মোদী, অনেকবার বলেছে, একবার নয় একাধিকবার, যে ট্রেডমিল করো না, হাঁটুটা, ও ট্রেডমিল ছাড়া বাঁচতে পারবে না। আমাকে শুধু নয়, আরো অনেকেই বলেছে যে ট্রেডমিল করলে ডিস্ট্রেস হয়, এবং অনেক রকম সৃজনশীল ব্যাপার ওর মধ্যে আসে। হ্যাঁ, না, আপনি যে গাড়ির প্রসঙ্গটা আগের পর্বে বলছিলেন, আমি সেই রকম, মানে আমি যে জীবনযাত্রা, রোজকার জীবনযাত্রা যেরকম আছে, যে অনেকে জানে, অনেকে জানে না, ও কিন্তু ভাত মানে বেশ কয়েক বছর ধরে খাইনি। আচ্ছা, ভাত এবং রুটি দুটোই না ওর জীবন থেকে ও বর্জন করেছে। আচ্ছা, এটা অনেকে জানে না। অনেকে মনে করে যে একটু ভাত দিয়ে একটুখানি, আগে খেত, খুব অল্প খেত, একটু ভাত দিয়ে হয়তো একটুখানি কিছু খেলো। এখন ভাত রুটিটা ওর জীবন থেকে বাদ গেছে, এবং মানে ও অন্যদের খাওয়ায় নানান রকমের, ও নিজে খায় না, দুপুরবেলা কোনোদিন ঘুমোয় না, ছুটির দিনেও কিন্তু ঘুমোয় না। উল্টে আমাদেরকে, যাদের সাথে কখনো ইন্টারাকশন হয়, আমার মতো নিশ্চয়ই আরো অনেকের সঙ্গে হয়, ঘোরতরভাবে ভাত ঘুমের বিরুদ্ধে। আচ্ছা, ওই যে বাঙালির একটা মস্ত বড় আমাদের কি আপনাদের করে বলে, মানে মানে এটা অনেকের সমস্যা আর কি, এটা আমার একার সমস্যা নয়। এই কারণে সৌরভকে খুব পছন্দ করে দুপুরবেলা, হ্যাঁ, যে ঘুমোবে না দুপুরবেলায় ভাত খেয়ে। এই যে সৌরভ
ও কিন্তু জানে যে সৌরভ যে সপ্তাহে 2 বার না 3 বার উচ্ছের রস খায়, এটাও জানে, তার কারণ ও নিজে খায়। আচ্ছা, ওর খাওয়া দাওয়ার ব্যাপারে, হ্যাঁ ও চকলেট খেতে ভালোবাসে। আচ্ছা, এবং ওই যে নাটস দেওয়া চকলেট উনি সম্ভবত সঙ্গে রাখতেন অনেক সময়, অনেক সঙ্গে সঙ্গে। ওই জেমস খুব পছন্দ রাখতেন, এবং জেমস তো প্রণববাবুকে গিয়ে দিত। হ্যাঁ। এবং প্রণববাবু ঠাট্টা করে বলতো যে টিকটিকির ডিম আজকে এনেছি, সেগুলো টিকটিকির ডিম। তো অনেক রকমের গল্প আছে, কিন্তু ওর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আছেই, এবং ওর একটা ব্যাপার আছে, ওর মধ্যে জেদটা সেটা এখনো আছে। এবং একটা কাণ্ডজ্ঞান বলে একটা ব্যাপার হয় রাজনীতিতে, ভীষণ প্রয়োজন হয়। আমরা বলি না যে কমন সেন্স ইজ এ রেয়ার সেন্স। তুমি অনেক সার্ভে করাতে পারো, নিশ্চয়ই সার্ভে তো সবাই করে, বিজেপিও করে, তৃণমূলেও হয়। আজকের দিনের যে এটাই দস্তুর যে 3 মাস অন্তর 2 মাস অন্তর সব সার্ভে করো, কিন্তু কাণ্ডজ্ঞানটা ওটাও তো একে দিয়ে হবে না। মানে আমি বলি যে মাথাটা তো এইটুকু, কিন্তু ওই মাথার মধ্যে জগন্নাথের পুরীর মন্দির, সেটা তো কোনো রাজ্য সরকার এখনো পর্যন্ত, বিজেপিরও কোনো সরকার বোধহয় আজ পর্যন্ত কোনো মন্দির করতে পারেনি। এবং ইন্টারেস্টিং আরেকটা জিনিস দেখলাম যে চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে তো একটা বিতর্ক আছে পুরীতে। এই জগন্নাথ মন্দিরে একটা গেট হচ্ছে যেটা চৈতন্যদা, একদম। আমি যে এই জিনিসটা এটা কিন্তু একটা রাজনীতির, এবং কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যখন ঢাকাতে ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তার, এবং সেই ইসকনকে আউটসোর্স করা হচ্ছে পরিচালনার ব্যাপারটা এবং ট্রাস্টি করে। কেননা সরকার মন্দিরটা ফ্যাসিলিটেট করলো, কিন্তু সরকার কিন্তু মন্দিরটা চালাবে না। সরকারের কাজ না মন্দির চালানো। সুতরাং এই অথচ, এবং কখন উদ্বোধন হবে, অক্ষয় তৃতীয়াটা কোন সালের? 2025-এর অক্ষয় তৃতীয়া মানে এপ্রিল মাস, মানে 2026-এ বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম মমতা বলাটা অন্তত ও একদম মানে বিনষ্ট করে দিল শুধুমাত্র একটা মাস্টার স্ট্রোক দিয়ে। সুতরাং এই যে বুদ্ধিগুলো না, এই বুদ্ধিগুলো কিন্তু আমার মনে হয় না যে এর কোনো কোর্স আছে, এটার কোনো সিলেবাস আছে। আমরা একদম শেষে এসে গেছি। আমি শুধু ছোট্ট একটা মানে খুব মানে অবজেক্টিভ টাইপ প্রশ্নের মতন যেরকম পরীক্ষায় থাকতো সেরকম আমি একটু জিজ্ঞেস করবো যে, আচ্ছা জয়ন্তদা, এতদিন ধরে মমতাকে দেখলেন এবং আরও একটু দীর্ঘ সময় তার রাজনৈতিক কেরিয়ার এখন তুঙ্গে, আমি যেটা বলার চেষ্টা করছি যে মমতাকে অ্যাগ্রেসিভ লিডার, মুখ্যমন্ত্রী এইভাবে তো মানুষ মনে রাখবেই, কিন্তু আর কি এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার মাথায় আসতে পারে যেটার জন্য মমতাকে সত্যি মানুষ আলাদা করে মনে রাখবে, যে মমতা ব্যানার্জির এই ব্যক্তিগত গুণটার কারণে আমার মনে হয় মমতাকে ভীষণভাবে মনে রাখা উচিত? মমতার বহুমুখী মানে চরিত্র, তার বহুমুখীনতা আছে। সে রাইটার্স বিল্ডিংয়ে যখন বসতো তখনও ওই অ্যান্টি চেম্বারে ছবি আঁকার বসেছিল এবং সেখানে ছবি আঁকতো, গান গায়, ছবি আঁকে, এতগুলো বই লিখেছে, এই সমস্ত কত রকমের কাণ্ড কারখানা। ত্রুটি বিচ্যুতি কি নেই মানুষ তার ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই থাকবে। এবং আমি যেটা বারবার বলছি যে আমি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা বই হয় 500 পাতা হয়, হয়তো এতদিন 40 বছর পরেও হয়তো আমি হয়তো পড়েছি 200 পাতা 500 পাতার বইয়ের, মানে আমি জানি হয়তো অনেক কম, আরো অনেক অজানা মমতা আছে যেটা আমরা কেউ জানি না। কিন্তু এবং হয়তো এটা ভবিষ্যতে আরো গবেষণা হবে, কিন্তু এক কথা যদি বলতে হয় যে মমতাকে মনে রাখা মানুষ সব থেকে বড় কোয়ালিটিটা, সেটা কিন্তু যেখানে ওর মনে হয় যে মানুষ মে নট অ্যাকসেপ্ট ইট, ওর একটা না কন্ডিশনাল রিফ্লেক্স হয়, পাভলভের প্রতিবর্ত ক্রিয়া। মান্থলি পরিচারিকাদের জন্য রেলমন্ত্রী হয়ে ভারতের কোনো রেলমন্ত্রী মান্থলি ফ্রি করেনি, যে সোনারপুর থেকে বা ক্যানিং থেকে আসা কলকাতায় আসা, এইভাবে যে ভাবাটা, এটা কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস রিভিউ থেকে কোনো ওকে পেপার তৈরি করে দেওয়া হয়নি যে এই পপুলিজমগুলো করো, ও সমস্ত ট্রাম্প ফাম্পের জন্য হয়। ও এখানে কিন্তু কালীঘাটে বসে ওই ট্রেডমিলটা করতে করতে কিন্তু ওইগুলো ভেবেছে। এবং আমার এখনো মনে আছে যে রেলমন্ত্রী হয়ে ওকে সবাই পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী বলছে, মানে ন্যাশনাল মিডিয়াতে কে সমালোচনা হচ্ছে, কোনো পরোয়া করেনি। কেননা পরে ভেবেছি যে ওকে যত ন্যাশনাল মিডিয়া
মানে বেঙ্গলের রেলমন্ত্রী বলছে, তত তো বেঙ্গলে ওর জনপ্রিয়তা বেড়েছে, আরো জনপ্রিয় মুখ্যমন্ত্রী হয়। ও কিন্তু আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী হয়েছে। নরেন্দ্র মোদী কিন্তু আগে মুখ্যমন্ত্রী হয়েছে এবং তারপরে হয়েছে, এবং ও 7 বারের লোকসভায় জিতে তারপরে বিধানসভায় এসেছে। সুতরাং ওর কিন্তু ন্যাশনাল এক্সপোজারটাও কিন্তু ভয়াবহ। আমি এবার শেষের দিকে যাব আলোচনাটায়। সামনে বিধানসভা নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, দিল্লির একটা নতুন সমীকরণও তৈরি হচ্ছে ইন্ডিয়া ব্লকের, যেটা আমরা আলোচনা করেছি, আপনার থেকে আলাদা করে শুনেওছি, যে ইন্ডিয়া ব্লকের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে আসছে, এবং লালু প্রসাদ যাদব থেকে শুরু করে এরা সবাই মমতাকে, শরদ পাওয়ার, এরা সবাই মমতাকে ভীষণ সামনে থেকে এগিয়ে দিচ্ছে। ফলে সেখানেও একটা ইন্টারেস্টিং গল্পের দিক হয়তো আমরা খুঁজে পাবো, আমরা পরবর্তীতে হয়তো দেখতে পাবো জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন ভূমিকায়। এই আলোচনা শেষ হওয়ার নয়, সত্যি এই আলোচনা 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় শেষ করা যায় না, কারণ এই বৈচিত্র্যময় একটা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে রাজনীতির ওঠাপড়া, নানা রকম ব্যক্তিগত গল্প, সমস্ত কিছু মিলিয়ে সত্যি এটা শেষ করা যায় না। তবুও তো শেষ করতে হয়। আমাদের এই পর্ব এখানেই সমাপ্ত হলো। আমি ধন্যবাদ জানাই জয়ন্তদাকে আমাদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। আমরা শিগগিরই নতুন একটা পর্ব নিয়ে ফিরে আসবো। আপনারা অবশ্যই নজর রাখুন আজকাল.in এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।